আমি আমার স্বামীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম মাত্র কয়েক ঘন্টা আগে আমি ১২৭ কোটি টাকারও বেশি জিতেছি। আর সেই রাতেই আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আমার চাকরিটা চলে গেছে। আমি ভেবেছিলাম এটাই হয়তো একমাত্র উপায় জানার যে ও সত্যিই আমাকে ভালোবাসে কিনা, নাকি ওর পরিবার টাকার গন্ধ পেলেই আমাদের গিলে খাবে। আর যখন সৌমিক আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল, আমি নিঃশব্দে কেঁদেছিলাম। কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে তখন এমন একটা অঙ্ক পড়েছিল যেটার কাছাকাছি সংখ্যাও ওর বোন রিমি কোনোদিন জীবনেও দেখেনি। তবুও সেই পরিবারের চোখে আমি তখনও শুধু বোঝা, যে নাকি স্বামীর টাকায় বেঁচে আছে। লটারির টিকিটটা আমি কিনেছিলাম আমাদের এলাকার ছোট্ট একটা দোকান থেকে, যে দোকানে মোবাইল রিচার্জ হয়, সিগারেটের খোলা বিক্রি হয়, আর সারাদিন পোড়া কফির গন্ধ ভাসে। সংখ্যাগুলো আমি খুব ভেবে চিনতে দিইনি। আম্মুর জন্মদিন, আব্বু যেদিন মারা গিয়েছিলেন সেই তারিখ, আর ছোটবেলা থেকে যে দুটো সংখ্যা আমাকে অকারণে ভয় দেখাতো। তারপর ফলাফল যখন নিজের ফোনের স্ক্রিনে উঠল, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েই জমে গিয়েছিলাম। চারপাশ দিয়ে বাস যাচ্ছে, রিকশার বেল বাজাচ্ছে, মানুষ হাঁটছে, কিন্তু আমার কাছে সব শব্দ যেন দূরে সরে গিয়েছিল। ৯৭ মিলিয়ন ডলার! সব কেটে হাতে রইল প্রায় ৭৮ মিলিয়ন ডলার। দেশি টাকায় ১২৭ কোটিরও বেশি। আমি চিৎকার করিনি, লাফাইও নি, কাঁদিও নি। আমার মাথায় প্রথমে যে মানুষটার কথা এসেছিল সে হলো রিমি, সৌমিকের বড় বোন। কারণ সৌমিক যদি জানতো তাহলে রাতের খাবারের আগেই রিমি জেনে যেত। আর রিমি জানলে তার স্বামী রাজীব সেই চেনা মিথ্যা হাসিটা নিয়ে হাজির হতো। কখনো বিউটি পার্লারের জন্য টাকা, কখনো নতুন ব্যবসার জন্য, কখনো ধার শোধের জন্য। ওদের জীবনটা সবসময় এমনই ছিল, ভাড়া বাসায় থেকেও এমন ভাব যেন বড়লোক। তাই আমি সোজা বাসায় ফিরিনি। প্রথমে ব্যাংকে গিয়েছিলাম, নতুন অ্যাকাউন্ট খুললাম, নতুন সিম কিনলাম, টাকাগুলো ধাপে ধাপে ট্রান্সফার করলাম, সব কিছু নিঃশব্দে। তারপর রাতে বাসায় ফিরলাম। দরজা খুলতেই দেখি সৌমিক রান্নাঘরে দাঁড়িয়ে পুরনো একটা অ্যাপ্রন পরে ডাল নাড়ছে। আমাকে দেখে হাসলো। এই তো, আজ না ওভারটাইম ছিল? আমি ব্যাগটা সোফায় ছুঁড়ে রেখে ধীরে বললাম, সৌমিক, আমার চাকরিটা চলে গেছে। ওর হাত থেমে গেল। চুলার আগুন বন্ধ করে ধীরে ধীরে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। কখন? আজ। কোম্পানি নাকি লোক কমাচ্ছে। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। অপরাধ বোধে না, ভয় হচ্ছিল যদি হতাশা দেখি। কিন্তু সৌমিক শুধু আমার হাতটা ধরে বলল, আরে সমস্যা নেই, আমি আছি না। শেষের কথাগুলো বলতে গিয়ে ওর গলা কেঁপে উঠেছিল। আর সেই মুহূর্তটাই আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সৌমিকের মাসিক বেতন ছিল মোটামুটি ৫০,০০০-এর মতন। আমি একটু বেশি পেতাম। বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, বাজার, ইন্টারনেট, ওষুধ সব মিলিয়ে মাস শেষ হওয়ার আগেই আমাদের হিসাব এলোমেলো হয়ে যেত। সেই রাতে সৌমিক আমার প্লেটে বাড়তি ভাত তুলে দিল, ফ্রিজ থেকে ঠান্ডা সফট ড্রিঙ্ক বের করে হেসে বলল, এটাকে জোর করে ছুটি পাওয়া ভাবো। আমি হাসলাম। আর আমার পাশের ড্রয়ারে তখন একটা ফোন রাখা, যার ভিতরে ১২৭ কোটি টাকা ঘুমিয়ে আছে। পরদিন সকালে সৌমিকের মেসেজ এলো, রিমির জন্য যে গোল্ড সেট বুক করেছিলাম সেটা ক্যান্সেল করছি। ৪,২০,০০০ ফেরত পাইছি, টাকাগুলো তুমিই রাখো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ওই সেটটা ছিল রিমির বিবাহবার্ষিকীর গিফট। রিমি জোর করে সৌমিককে কিনতে বাধ্য করেছিল। তার সেই পুরনো কথা, তুই আমার একমাত্র ভাই, নাকি তোর বউয়ের কথাই চলিস এখন। সেই টাকা নিয়ে আমাদের ঝগড়াও হয়েছিল। কিন্তু আজ আমার জন্য সৌমিক সব বাতিল করে দিয়েছে, আমার মিথ্যার জন্য। দুপুরেই রিমির ফোন এলো। সৌমিক বারান্দায় গিয়ে কথা বলছিল, কিন্তু আমি সব শুনতে পাচ্ছিলাম। কি ব্যাপার সৌমিক, সেটটা ক্যান্সেল করেছিস কেন? মেহরিনের চাকরি চলে গেছে, একটু হিসাব করে চলতে হবে তো। তো আমার কি দোষ? তোমার বউয়ের দুর্ভাগ্যের জন্য আমি কেন ভুগবো? আমার মুখ গরম হয়ে উঠল। সৌমিক গম্ভীর গলায় বলল, ওকে এভাবে বলবি না।
কয়েক সেকেন্ড নীরবতা। রিমি সম্ভবত ভাবতেই পারেনি সৌমিক ওকে থামাবে। তারপর ঠান্ডা হেসে বলল, শনিবার সবাই আমাদের বাসায় আসিস, মা থাকবে, তখনই কথা হবে। কলটা কেটে গেল। সৌমিক অনেকক্ষণ চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিল। আমি পানি এগিয়ে দিয়ে বললাম, না গেলেই হয়। ও ক্লান্ত গলায় বলল, না গেলে আরও ঝামেলা হবে। শনিবার আমরা গেলাম রিমিদের বাসায়। ফ্ল্যাট ব্যাংক থেকে লোনে কেনা, কিন্তু ওদের ভাব দেখে মনে হয় যেন ধানমন্ডির প্যালেস। দরজা খুলেই রিমি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। চুল সেট করা, লাল নেল পলিশ, হাত ভর্তি নকল গোল্ড। ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ মেহরিন, চাকরি নেই কিন্তু মুখে তো আগের চেয়ে বেশি আরাম। সৌমিক দাঁত চেপে বলল, রিমি, কি মিথ্যে বললাম? তখনই শাশুড়ি রান্নাঘর থেকে বের হলেন। আচ্ছা আচ্ছা, সবাই খেতে বসো। তারপর আমার দিকে তাকিয়ে সেই চিরচেনা করুণার স্বরে বললেন, মেহরিন মা, কিছু মনে করো না, কিন্তু বিয়ে করা মেয়েদের বসে থাকলে মানায় না। আমার ছেলেটা একা আর কত টানবে? আমি মিথ্যে আসলাম, চেষ্টা করছি। এদিকে রাজীব এসে বসলো দামি শার্ট পরে। চাকরি না পেলে আমার পার্লারের রিসেপশনে বসতে পারো। রিমি হেসে উঠল, ওর জন্য পারফেক্ট। সৌমিক গ্লাস নামিয়ে বলল, আমার স্ত্রীকে নিয়ে মজা করিস না। খাওয়া শেষ হতে 1 ঘন্টাও টাইম লাগেনি, কিন্তু প্রতিটা মিনিট আমার শরীর পুড়িয়ে দিয়েছিল। রিমি 3 বার টাকার কথা তুলল। রাজীব 2 বার তার বড় বিজনেস প্ল্যান নিয়ে গল্প করল। শাশুড়ি বারবার দীর্ঘশ্বাস ফেললেন। শুধু সৌমিক পুরো সময়টা টেবিলের নিচে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। পরদিন রিমি ফেসবুকে একটা স্টোরি দিল, নতুন ডায়মন্ড সেট, ক্যাপশন, সব পুরুষ একরকম হয় না, কেউ কথা দিয়ে রাখে, কেউ হারিয়ে যায়। আমি একজন আসল পুরুষ পেয়েছি। নাম লেখা ছিল না, কিন্তু সবাই বুঝে গিয়েছিল। সৌভিক ফোন বন্ধ করে দিল। দেখিস না, সবাই তো দেখছে। ও কিছু বলল না। সেদিন বিকেলে সৌমিক আমাকে ইন্টারভিউতে নামিয়ে দিল। আসলে আমি যাচ্ছিলাম ব্যাংকে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে। গাড়ি থেকে নামার আগে আমি ওকে জিজ্ঞেস করলাম, একদিন যদি জানতে পারো আমি রিমির চেয়েও 100 গুণ বেশি ধনী, তখনও কি ওরা আমাকে এভাবেই দেখবে? সৌমিক ক্লান্ত হাসলো, তুমি খুব আজব চিন্তা করো। তারপর তার পুরনো প্রাইভেট কারটা নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। ওর গাড়ির বাম্পারে দাগ, ট্যাঙ্কে প্রায় তেল শেষ। আর আমি ঢুকে গেলাম ব্যাংকের ভিতরে। ম্যানেজারের সামনে বসে শান্ত গলায় বললাম, আমি বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে চাই। লোকটা হাসলো, কত বড় ম্যাডাম? আমি ধীরে বললাম, প্রায় $78 মিলিয়ন। তার মুখের হাসি সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। 1 সপ্তাহ পর রিমি আর ভান করল না। ফ্যামিলি গ্রুপে ছবি পাঠালো, ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের বকেয়া, লোনের কাগজ। সৌমিক, 30 লাখ টাকা লাগবে। রাজীবের নতুন ইকুইপমেন্ট কিনতে হবে। তুই ভাই হয়ে এত স্বার্থপর হোস না, তোর বউ তো বাসায় বসে আছে, কিছু টাকা নিশ্চয়ই জমিয়েছে। সৌমিক কোনো উত্তর দিল না, কিন্তু রাতে দেখি বারান্দায় একা বসে আছে, হাতে বিলের ফাইল। আমি পাশে গিয়ে বসতেই বলল, মা বলছে রিমিকে সাহায্য না করলে আমি নাকি খারাপ ছেলে। আমি হালকা হেসে বললাম, আর আমি? সৌমিক আমার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। সেই মুহূর্তে আমি বুঝলাম, ওরা সাহায্য চায় না, ওরা চায় নিয়ন্ত্রণ। কয়েকদিন পর রাজীব সবাইকে দাওয়াত দিল একটা অভিজাত রেস্টুরেন্টে। বলে নতুন বিজনেস পার্টনারশিপ উদযাপন করবে। কিন্তু আমি সত্যিটা জানতাম। ব্যাংকের একজন স্টাফ আমাকে আগেই বলেছিল রাজীবের পার্লারগুলো প্রায় ডুবে যাচ্ছে, বড় অঙ্কের ঋণ মাথায়, সোমবারের আগে টাকা না পেলেই শেষ। রেস্টুরেন্টে ঢুকতেই রিমি ঠোঁট বাঁকিয়ে বলল, মেহরিন, ভালো লাগছে তুমি এসেছো। ভাবছিলাম বেকার হয়ে এখন আর এসব জায়গায় আসতে লজ্জা লাগে। আমি কোনো উত্তর দিলাম না। মেনুর সবচেয়ে দামি খাবারটাই অর্ডার করলাম। শাশুড়ি অবাক হয়ে বলেন, এত দামি জিনিস সৌমিক একা কত সামলাবে মা? রাজীব এসে বলল, খেতে দাও খালা, পরে তো আবার ডাল ভাতেই ভিড়তে হবে। সৌমিকের হাত মুঠো হয়ে গেল। আমি চুপচাপ ওর হাতের ওপর হাত রাখলাম। ঠিক তখনই রাজীবের ফোন বেজে উঠল। সে বাইরে গিয়ে কথা বলে ফিরে এলো, কিন্তু ফিরে আসার সময় তার মুখ সাদা, হাসিটাও উধাও। সে বসেই বলল, সৌমিক, একটা কাগজে সাইন করতে হবে। সৌমিক ভুরু কুচকালো, কিসের কাগজ? রাজীব ফাইল বের করলো, তোর ফ্ল্যাটটা অস্থায়ী জামানত রাখবো, কালকের মধ্যে টাকা লাগবে। সৌমিক সঙ্গে সঙ্গে চামচ নামিয়ে রাখলো। তুই পাগল নাকি? রিমি উঠে দাঁড়ালো।
ড্রামা করিস না, পরিবার বলেও তো কিছু আছে। শাশুড়ি কাঁপা গলায় বলেন, বাবা শুধু একটা সিগনেচার। তারপর রিমি আমার দিকে তাকিয়ে বিষাক্ত গলায় বলল, আর তুমি চুপ থাকো মেহরিন, যথেষ্ট হয়েছে। স্বামীর ঘাড়ে বসে খাচ্ছ, আবার মতামতও দেবে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। সৌমিক গভীর শ্বাস নিল, আর আমি ধীরে ধীরে আমার ব্যাগটা খুললাম। ভিতর থেকে কালো রঙের ব্যাংকের ফাইলটা বের করলাম, কারণ সেই ফাইলের ভিতর যা ছিল তা এই পরিবারের চোখে আমার পরিচয়টাই বদলে দিতে পারত। সবার চোখ তখন আমার হাতে কালো ফাইলটার দিকে। রেস্টুরেন্টের আলো হঠাৎ যেন আরও ঠান্ডা লাগছিল। রিমি বিরক্ত গলায় বলল, এবার আবার কি নাটক? আমি ধীরে ধীরে ফাইলটা টেবিলের ওপর রাখলাম। সৌমিক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে ক্লান্তি, চাপা রাগ আর অদ্ভুত এক ভয়। আমি শান্ত গলায় বললাম, সাইন করার আগে এটা সবাই দেখে নিন। রাজীব ঠোঁট বাঁকিয়ে ফাইলটা টেনে নিল। প্রথম পাতাটা খুলেই তার মুখের রং বদলে গেল। দ্বিতীয় পাতায় পৌঁছাতেই হাত কেঁপে উঠল। রিমি বিরক্ত হয়ে বলল, কি আছে ওখানে? রাজীব উত্তর দিল না। আমি নিজেই বললাম, আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। শাশুড়ি ভুরু কুঁচকে বললেন, ব্যাংকে কত আর টাকা আছে? 2-4 লাখ। আমি ধীরে বললাম, দেশি টাকায় 127 কোটির একটু বেশি। পুরো টেবিল নিস্তব্ধ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর রিমি হেসে উঠল। সেই জোর করে হাসি যেটা মানুষ অবিশ্বাসে ঢাকতে দেয়। মিথ্যে বলছো। আমি ফোন বের করে ব্যাংক অ্যাপ খুলে টেবিলের মাঝখানে রাখলাম। স্ক্রিনের সংখ্যাগুলো জলজল করছিল। রিমির ঠোঁট শুকিয়ে গেল। রাজীব প্রায় ফিসফিস করে বলল, এটা এটা কিভাবে সম্ভব? আমি চেয়ারে হেলান দিলাম। লটারি? শ্রমিক এখনো কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে, যেন প্রথমবার আমাকে দেখছে। শাশুড়ির কাঁপা গলা শোনা গেল, মা তুমি আগে বলনি কেন? আমি তাকালাম তার দিকে। কিছুক্ষণ চুপ থেকে বললাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম টাকা না থাকলে আপনারা আমাকে কিভাবে দেখেন। রিমি এবার সত্যিই চুপ। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আজকে রেস্টুরেন্টে আসার আগে তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? রিমি শুকনো গলায় বলল, মেহরিন, আমি আসলে ওইভাবে স্বামীর ঘাড়ে বসে খাচ্ছি, তাই না? কথাটা শেষ হতেই ও মাথা নিচু করলো। রাজীব হঠাৎ সোজা হয়ে বসলো। তার গলায় সেই পুরনো মিথ্যা ভদ্রতা ফিরে এসেছে। দেখো মেহরিন, পরিবারে ভুল বোঝাবুঝি হয়েই থাকে। আমরা তো আসলে তোমাদের ভালো চাই। আমি হেসে ফেললাম, প্রথমবার তাচ্ছিল্যের হাসি। আপনি সোমবারের আগে 30 লাখ না পেলে ব্যাংক আপনার পার্লারের বিরুদ্ধে কেস করবে, তাই না? রাজীবের মুখ জমে গেল। রিমি বিস্ময়ে তাকালো। তুমি জানলে কিভাবে? আমি উত্তর দিলাম না, কারণ উত্তরটা ওদের জানার দরকার ছিল না। সৌমিক ধীরে ধীরে আমার দিকে ফিরল, তার গলা ভারী। তুমি এতদিন এসব একা সামলাচ্ছিলে? আমি ওর দিকে তাকালাম। এই কয়েকদিনে ওর চোখের নিচে কালি পড়েছে। চাপা টেনশনে মানুষটা যেন আরও শুকিয়ে গেছে। আর আমি হঠাৎ ভীষণ অপরাধী বোধ করলাম, কারণ যে মানুষটা নিজের বোনের সঙ্গে লড়ে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাকে সত্যিটা বলিনি। আমি নিচু গলায় বললাম, আমি ভয় পেয়েছিলাম। আমাকে না, সবাইকে। রিমি এবার হঠাৎ উঠে এসে আমার পাশে বসলো, কণ্ঠ নরম, অস্বাভাবিক নরম। মেহরিন, দেখো, আমরা তো পরিবার। টাকা পয়সা এসব নিয়ে এত দূর যাওয়ার কি আছে? তুমি চাইলে আমরা একসঙ্গে। আমি ওর কথা কেটে দিলাম। এই প্রথম তুমি আমাকে পরিবারের মানুষ বললে। ও থেমে গেল। আমি ধীরে ধীরে ব্যাগ বন্ধ করলাম। তারপর রাজীবের দিকে তাকিয়ে বললাম, ফ্ল্যাটের কাগজে সৌমিক সাইন করবে না। রাজীব দাঁত চেপে বলল, তোমার তো এখন অনেক টাকা, তুমি দিলেই পারো। পারবো, আমি শান্ত স্বরে বললাম, কিন্তু দেব না। পুরো টেবিল আবারও চুপ। শাশুড়ির চোখ বড় হয়ে গেল। রিমি হতবম্ব। আমি এবার ধীরে ধীরে প্রতিটা শব্দ উচ্চারণ করলাম, কারণ সাহায্য আর অভ্যাস দুটো এক জিনিস না। রাজীব এবার রাগে লাল হয়ে উঠল। তুমি টাকা পেয়ে নিজেকে কি ভাবছো? আমি উত্তর দিলাম না। না, আজ শুধু বুঝেছি দরিদ্র থাকলে মানুষ আমাকে কি ভাবতো। সৌমিক হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তারপর খুব শান্ত গলায় বলল, আজকে আর কেউ মেহরিনকে অসম্মান করবে না। রিমি অবিশ্বাস নিয়ে ভাইয়ের দিকে তাকালো। তুই এখন ওর কথায় আমাদের ছেড়ে দিবি? সৌমিক দীর্ঘশ্বাস ফেলল।
তোরা আমাকে কোনোদিন ভাই হিসাবে দেখিসনি, শুধু এটিএম মেশিন ভেবেছিস। কথাটা শুনে রিমির চোখ ভিজে উঠল, কিন্তু সেই কান্নায় অনুতাপের চেয়ে রাগ বেশি ছিল। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। গাড়িতে ওঠার পর অনেকক্ষণ কেউ কথা বললাম না। রাস্তা ভিজেছিল হালকা বৃষ্টিতে, স্ট্রিট লাইটগুলো কাঁচের ওপর ঝাপসা হয়ে পড়ছিল। হঠাৎ সৌমিক গাড়ি সাইডে থামালো, স্টিয়ারিংয়ে হাত রেখে নিচু গলায় বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি চুপচাপ তাকালাম। যদি আমি ওই দিন তোমাকে জড়িয়ে না ধরতাম, যদি আমি শুধু টাকার কথাই চিন্তা করতাম, তাহলে? আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি ধীরে বললাম, তাহলে হয়তো আজকেই আমি চলে যেতাম। শ্রমিক মাথা নিচু করলো, তারপর খুব আস্তে করে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু তোমাকে কোনো দিন একা ছাড়বো না। আমার চোখ ভিজে উঠল। সেদিন রাতে বাসায় ফিরে আমি প্রথমবার সব সত্যি বললাম। লটারির টিকিট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সব। সৌমিক পুরোটা সময় চুপ করে শুনল, তারপর বলল, একটা কথা দেবে? কি? এই টাকা যেন আমাদের মনুষ্যত্বটা নষ্ট না করে দেয়। আমি হেসে ফেললাম, কারণ ওই মুহূর্তে বুঝলাম আমি লটারিতে টাকা জিতিনি, আমি ভুল মানুষদের ভিড় থেকে একটা সঠিক মানুষকে চিনে ফেলেছি। 2 মাস পর আমরা সেই ছোট্ট ভাড়া বাসাটা ছেড়ে দিয়েছিলাম। আমরা একটা শান্ত জায়গায় ছোট্ট সুন্দর একটা বাড়ি কিনলাম। সৌমিক এখনও চাকরি করে। আমি একটা ফাউন্ডেশন খুলেছি, যেখানে চাকরি হারানো নারীদের নতুন করে দাঁড়াতে সাহায্য করা হয়। আর রিমি প্রথম কয়েক সপ্তাহ ফোন করেছিল, কখনো কান্না, কখনো রাগ, কখনো ভালোবাসা। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম কিছু সম্পর্ক দূরে রাখাই শান্তি। তবে প্রতি উৎসবে আমি শাশুড়ির জন্য উপহার পাঠাই, কারণ ঘৃণা ধরে রাখাও এক ধরনের বোঝা। আজ এতদিন পর মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায়। আমি বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখি আর ভাবি, সেদিন যদি আমি চাকরি হারানোর মিথ্যেটা না বলতাম, তাহলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না ভালোবাসা আর প্রয়োজনের অভিনয়ের মধ্যে পার্থক্য কতটা গভীর। সমাপ্ত। গল্প অচেনা ঋতু। লেখক গল্পঘর।